পিএইচপি কি এটা বুঝতে পারছি, পিএইচপি কিভাবে ইউজ করতে হয় সেটা আরেকবার বলি। পিএইচপির জন্য আমাদের একটা সার্ভার লাগবে। সো আমি একটা ওয়ার্ম সার্ভার বা জ্যাম সার্ভার যে কোনো একটাকে রান করি। এই যে একটা সার্ভার সফটওয়্যার রান করলাম আমি, যেহেতু আমাদের এখন নাই, মানে একদম লাইভ কোনো ওয়েবসাইট নাই। আচ্ছা, এবার আমি একটু লোকাল হোস্টে গিয়ে দেখি যে আমাদের ফোল্ডারগুলো আসে কিনা। যদি আসে তাহলে বুঝবো যে ঠিকমতো কাজ করতেছে। আসছে আসছে ওকে। এবার আমরা সি ড্রাইভে গিয়ে ওয়াম্পে যাব, www যে ফোল্ডারটা বানাইছিলাম এই ফোল্ডারের মধ্যে একটা ফাইল বানাবো। কি নামে? index.php নামে। কি নামে? index.php নামে। একটা কাজ করেন, এবার ওয়েবসাইটে যান। সরি, এটা তো ব্যাচ 9। কি খালি না? একটা কাজ করেন, এটাকে নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করেন। পিএইচপি এক্সটেনশন হইলেই যে সব পিএইচপির কোড লিখতে হবে এমন না, কিন্তু পিএইচপি ফাইলের মধ্যে মেইনলি এইচটিএমএল কোডই লিখতে হয়। কি করতে হয়? এইচটিএমএল কোডই লিখতে হয়। এখানে একটা টাইটেল দাও, সাপোজ দিস ইজ আওয়ার পিএইচপি ক্লাস 1। কাজ করতেছে? এবার এখানে বডিতে লেখেন, মনে করেন যে প্যারাগ্রাফ লেখেন একটা, দিস ইজ এ প্যারাগ্রাফ। ঠিক আছে, বুঝতে পারছি? সো এই হচ্ছে আমাদের এইচটিএমএল কোড, কিন্তু কাজ করতেছে কোন ফাইলে? পিএইচপি ফাইলে। সো কি বুঝলাম? পিএইচপি ফাইলে মূলত এইচটিএমএল কোডই লিখতে হয়, কিন্তু স্পেসিফিক কিছুকে ডাইনামিক বা কিছুকে আপনার ফাংশনাল করার জন্য অতটুকুই শুধু পিএইচপির মধ্যে লিখতে হয়। যেমন ধরে নেন এই এতটুকুতে এই যে লেখাটুকু, এই লেখাটুকুকে আমি কিছু একটা করবো, তার আগে আমি বলে নেই পিএইচপি লিখতে হয় কিভাবে। যে কোনো জায়গায় আপনি কিছু একটা করতে গেলে পিএইচপি শুরু করতে হয় এভাবে, লেস দেন কোশ্চেন মার্ক পিএইচপি। শেষ করতে হয় কিভাবে? কোশ্চেন মার্ক গ্রেটার দেন। এটা হলো শুরু করার সিস্টেম, এটা হলো কি শেষ করার সিস্টেম। এখন আপনি একটা রিলোড দেন, দেখেন কিছু চেঞ্জ হয়েছে কিনা। হয়েছে? একটা কাজ করেন, এর মাঝখানে কিছু একটা লেখেন। কিছু একটা লেখার পরে যখন রিলোড দিবেন, দেখেন এখানে কি শো করতেছে? একটা নোটিস শো করতেছে ইরর টাইপের। বলতেছে 11 নম্বর লাইনে প্রবলেম আছে। কি প্রবলেম? ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট সামথিং। সামথিং নামে একটা আনডিফাইন্ড কনস্ট্যান্টের ইউজ করছি আমরা। এখন আনডিফাইন্ড কি জিনিস, কনস্ট্যান্ট কি জিনিস, আর ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট কি জিনিস, এটা তো বুঝতে হবে। কনস্ট্যান্ট বলতে বোঝায় খোলামেলা একটা শব্দ, যেটার আশপাশে কিছু নাই। ক্লিয়ার? এখানে আমি আশপাশে কিছু ইউজ করছি, শুধু একটা শব্দ ইউজ করছি। আচ্ছা, এটাকে এভাবেও লেখা যায়, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এভাবে সুন্দর করে লেখা যায়। এই যে আমি একটা জিনিস ইউজ করছি, এটা কত নম্বর লাইন? কিন্তু কি শো করতেছে? যেখানে গিয়ে শেষ হবে ওইখানে শো করবে। আচ্ছা, বলতেছে যে এখানে ইউজ অফ আনডিফাইন্ড কনস্ট্যান্ট। আনডিফাইন্ড মানে হলো এটার কোনো ভ্যালু আমরা সেট করি নাই। আনডিফাইন্ড মানে কি? এটার কোনো ভ্যালু সেট করি নাই। ঠিক আছে? তো এরকম একটা নর্মালি লেখা যখন আমি পিএইচপির মাধ্যমে শো করাইতে চাইবো, মানে এটাকে শো করাবো আমি, যাতে দেখায়। শো করানোর সিস্টেম হচ্ছে ইকো। আমরা যখন জাভাস্ক্রিপ্ট করছিলাম তখন একটা অ্যালার্ট নামে ফাংশন ইউজ করছিলাম, মনে আছে? অ্যালার্ট পিএইচপিতে ওটার নাম কি? আচ্ছা সরি, অ্যালার্ট লিখলো, এই লেখাটা কি ইনভার্টেড কমার মধ্যে লিখতে হয়। আমি যখন কিছু একটা লিখবো পিএইচপির মধ্যে, বুঝতে হবে এটা আসলে আমি কি হিসেবে শো করতে চাচ্ছি। যদি হয় এটার কোনো মিনিং নাই, পিএইচপিতে এটার কোনো মিনিং নাই, তাহলে বুঝতে হবে এটা একটা ডাটা টাইপ। এটা কি ডাটা টাইপ? ডাটা টাইপ অনেক ধরনের হয়, স্ট্রিং, ইন্টিজার, বুলিয়ান, অ্যারে, অনেক টাইপের হয়। ঠিক আছে, একটা একটা করে দেখাবো। তো কোনটা কি? ইন্টিজার মানে হলো নর্মাল একটা লেখা। ইন্টিজার মানে কি? সরি, স্ট্রিং মানে নর্মাল একটা লেখা, যেটা দুই পাশে ইনভার্টেড কমা অবশ্যই দিতে হবে। যেহেতু মিনিং নাই, সো দুই পাশে ইনভার্টেড কমা দিতেই হবে। সেটা আপনি সিঙ্গেল কোটেশন দেন, আবার ডাবল কোটেশন দেন, কোনো সমস্যা নাই। ইন্টিজার মানে সংখ্যা, সাপোজ 10,
কিংবা মনে করেন যে 50 বা 41 43 এরকম সংখ্যাগুলোকে কি বলে? ইন্টিজার বলে। বুলিয়ান মানে হচ্ছে ট্রু বা ফলস, এগুলোকে বলা হয় বুলিয়ান ভ্যালু। অ্যারে মানে কি? অ্যারে মানে হইলো অনেকগুলো ভ্যালু থাকবে, মনে করেন এই একটা ভ্যালু, আরেকটা স্ট্রিং, আরেকটা ভ্যালু, এরকম করে অনেকগুলো ভ্যালু থাকবে। আচ্ছা, এটাতে পরে যাই। এটা কি টাইপের হইতে পারে? ডাটা টাইপ হইতে পারে। কি টাইপের ডাটা হইতে পারে? এটা স্ট্রিং টাইপের। এটা কি সংখ্যা? না। সো এটাকে কি বলবো আমি? স্ট্রিং। স্ট্রিং এর দুই পাশে কি করতে হয়? এবার এখানে একটা রিলোড দেন তো, সরি, কি কোনো প্রবলেম শো করতেছে? একটা স্ট্রিংকে শো করানোর জন্য একটা ফাংশন ইউজ করতে হয় ইকো নামে। কি নামে? পিএইচপিতে একটা নির্দিষ্ট স্ট্রিং বা যা খুশি যেটাকে শো করতে চাই, ইকো ইউজ করতে হবে। রিলোড দেন তো, দেখেন শো করে কিনা। করে। সো আমরা ইকোর মাধ্যমে সামথিং স্ট্রিংটাকে বা এই লেখাটাকে আমরা ইনভার্টেড কমা দিয়ে শো করাচ্ছি। আবার ইকো ইউজ করার জন্য আপনার যে ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতেই হবে এমন না, এটা ম্যান্ডেটরি না যে ইউজ করতেই হবে। এভাবে ইউজ করলেও চলবে, জাস্ট ইকো লিখবেন, ইনভার্টেড কমার মধ্যে লেখাটা লিখবেন, শো করে। ওকে, শো করানোর জন্য তাহলে কি ইউজ করতে হবে? ইকো। ইকো ছাড়া আরেকটা আছে, ফাংশন আছে প্রিন্ট, সেম কাজ করে। কি করে? সেম কাজ করে। ইকো আর প্রিন্ট একটা ইউজ করলেই চলে আপাতপক্ষে, মানে মেইনলি আমরা যেটা এখন পর্যন্ত যেটা জানি যে দুটো যেহেতু একই কাজ করে, যে কোনো একটা ইউজ করলেই চলবে, এটাই মনে হচ্ছে। দেখেন পিএইচপিতে ইকো বলে যে জিনিসটা আছে সেটা দিয়ে কিছু শো করতে হয়, প্রিন্ট বলে যে জিনিসটা আছে সেটা দিয়ে কিছু শো করতে হয়, ফাংশন বলেও কিছু একটা আছে। কি আছে? ফাংশন। পিএইচপির কিছু ডিফল্ট ফাংশন আছে, তার মধ্যে সবচেয়ে প্রথমে যে ফাংশনটা দেখাবো পিএইচপি ইনফো। কি ফাংশন? পিএইচপি ইনফো দিয়ে আপনার কম্পিউটারের কনফিগারেশন সহ যত ধরনের কিছু আছে সব কনফিগারেশন একসাথে শো করবে। যেমন আমি যে ফাংশনটা দিলাম এটার মাধ্যমে সবকিছু শো করবে বুঝলাম, কিন্তু ইকো দেওয়া লাগবে। ইকো দিয়ে কি করে? শো করে। ফাংশনে ইকো দেওয়া লাগে না, ফাংশন জাস্ট ইন্ডিপেন্ডেন্টলি লিখে দিলেই কাজ করে। একটা রিলোড দেন, দেখছেন পিএইচপির ভার্সন 5.3.0, সিস্টেম উইন্ডোজ এনটি, মাদার 6.2। এই আপনার কম্পিউটারে যত কিছু আছে সব কনফিগারেশন একসাথে শো করতেছে, দেখছেন? ইভেন একদম নিচে একটু তাকান, দিস ইজ এ প্যারাগ্রাফ, কতটাও শো করতেছে। কারণ কি? ওটা তো লিখছি আমি নিচে, কি তাই না? তার উপরে না আমি ওটাকে শো করাইছি। আচ্ছা, পিএইচপি ইনফো দিয়ে কি করে বুঝতে পারছি? ওকে, তারপর হচ্ছে আপনার ইকো, প্রিন্ট, এগুলো দিয়ে কি করে বুঝতে পারছি? এবার একটা মজার জিনিস দেখাই। আমরা যখন ওয়াম্পে যাওয়ার পরে বিন ফোল্ডারে গেলাম, দেখতেছেন তিনটা জিনিস। ধরে নেন পিএইচপি ফোল্ডারের ভিতরে পিএইচপির ভার্সন ফোল্ডারের মধ্যে গেলাম আমি, যাওয়ার পরে এখানে একটা ফাইল আছে php.ini। এই ফাইলটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে পিএইচপি যত ধরনের কনফিগারেশন সব সেট করা থাকে। এটাকে একটু ওপেন করেন, দেখেন পিএইচপি দেওয়া অ্যাবাউট php.ini, এখানে কিছু কথা লেখা আছে। এখন এটাতে কি কাজ করে? আমি যে বললাম পিএইচপির যত ধরনের রেস্ট্রিকশন, যত কনফিগারেশন সব এটার মাধ্যমে সেট করা। দেখেন ম্যাজিক কোডস, জিপিসি, এগুলো কি কারণে ইউজ করা হয়? আমরা পিএইচপির অনেক ধরনের ফ্রেমওয়ার্ক, অনেক ধরনের অনেক কিছু ইউজ করবো একটা সময়, করতে করতে হঠাৎ করে দেখবেন কি একটা কিছু শো করতেছে যে এই জিনিসটা তোমার পিএইচপি ভার্সনের মধ্যে অ্যাক্টিভেট করা নাই বা এনাবল করা নাই। এই যে একটা নাম লিখছে যে এই জিনিসটা এনাবল করা নাই, ধরে নেবেন ওইটা আপনার পিএইচপি আইএনআর ফাইলের মধ্যে ডিসেবল করা আছে। ডিসেবল করা থাকে কেমনে? সাপোজ প্রোডাকশন ভ্যালু অন করা, কিন্তু এটাকে সেমিকোলন দিয়ে কমেন্ট করে দেওয়া হয়েছে, ফলে এটা কি কাজ করতেছে? করতেছে না। একটু প্র্যাকটিক্যালি বুঝাই। সাপোজ আমাদের যখন ওয়ার্ডপ্রেসে আমরা কাজ করি, একটা থিম আপলোড করতে গেলে কি এরর শো করে? কি এরর শো করে? বলে যে ম্যাক্স এক্সিকিউশন টাইম 30 সেকেন্ড ওভার হয়ে গেছে। এখন ম্যাক্স এক্সিকিউশন টাইম জিনিসটা কেমনে লেখা থাকে একটু দেখেন তো, এভাবে লেখা থাকে না? ম্যাক্স
আন্ডারস্কোর এক্সিকিউশন আন্ডারস্কোর টাইম, এভাবে লেখা থাকে না? লেখা থাকে কি? ওই জিনিসটাকে কপি করবেন, যেহেতু ওইখানে লেখা আছে 30 সেকেন্ড ওভার, বুঝে নেবেন 30 সেকেন্ড হয়তো লিমিট দেওয়া আছে, যে 30 সেকেন্ডে বেশি হবে না। পিএইচপি আইএনএ ফাইলের মধ্যে আচ্ছা দেখেন, ওই জিনিসটা লিখে কপি করে আমি পেস্ট করলাম, এই জায়গায় প্রথম অবস্থায় 30 সেকেন্ড লেখা ছিল, ঠিক আছে, আমি পরে চেঞ্জ করছি। আর এটা দেখেন 30 মানে হলো 30 সেকেন্ড, এর 30 ছিল। এখন আপনি যদি চান না 30 সেকেন্ড পর্যন্ত সে ওয়েট করবে না, সে আরো বেশি ওয়েট করবে, আপনি যদি এখানে 30,000 দিয়ে দেন, কোনো সমস্যা আছে? সে দরকার হলে 30,000 বার কি হবে, 30,000 সেকেন্ড পর্যন্ত ওয়েট করবে। এরপরে ওইখানে আরেকটা জিনিস ছিল, দেখবেন কি, আপনি যখন থিম আপলোড করতে যাবেন 2 MB বা 5 MB 10 MBর বেশি আপলোড করতে গেলে শো করে যে ম্যাক্স আপলোড সাইজ, মানে ওভার হয়ে গেছে, ম্যাক্স আপলোড সাইজ 2 MB ওভার, ফাইলটা অনেক বড়। ওই লেখাটা, যেই লেখাটা শো করবো এখানে ম্যাক্স ফাইল সাইজ বা এই টাইপের কিছু একটা, এই যে দেখেন আপলোড ম্যাক্স ফাইল সাইজ, এরকম একটা কিছু শো করে 2 MB ক্রস করছে, এরকম থাকে কিন্তু প্রথম অবস্থায়। আপনি কি করতে পারেন, পিএইচপি আইএনএ ওপেন করে ওটা খুঁজবেন, খুঁজে আপনি যদি নিজের মতো বাড়ায় নেন, কোনো সমস্যা আছে? আছে? নাই, ব্যাপারটা এরকম। আবার এখানে ফাইল আপলোডস কি দেওয়া অন করা, আপনি যদি অফ করে দেন ফাইল আপলোড করা যাবে না। তো সবগুলোর রেস্ট্রিকশন, সবগুলোর কনফিগারেশন কোথায় থাকে? আইএনআই ফাইলে থাকে। বুঝাতে পারছি? এই হলো অবস্থা। এখন আপনি কিছু কিছু প্লাগইন ইউজ করতে গেলে বলবে যে সি ইউআরএল জিনিসটা ডিসেবল করা আছে, এই যে সি ইউআরএল নামে একটা কিছু লেখা থাকবে যে এটা ডিসেবল করা। এখন আসলে কি ডিসেবল করা না? আপনি যদি জাস্ট ওই সেমিকোলনটা সরা দেন তাহলে কি এটা অ্যাক্টিভেট হয়ে যাবে না? এরকম আপনি জাস্ট ওইখান থেকে খুঁজে বাইর করবেন, ওটাকে এনাবল করে দেবেন, এই হচ্ছে কাহিনী। সো আমাদের এখনই লাগতেছে না, এটা লাগতেও পারে ইন ফিউচার। তো আমরা কি কি জানি এখন, পিএইচপি কিভাবে লিখতে হয়, হাউ টু রাইট পিএইচপি, ইকো কি জিনিস, প্রিন্ট কি, পিএইচপি ইনফো ফাইল কি, এগুলো সম্পর্কে আগে আমরা জানি এখন, তাই না? কি, তাই তো? আচ্ছা, এবার না, এটা হচ্ছে আমাদের লোকাল হোস্টে যে পিএইচপি ভার্সনটা আছে ওইটার ইনফরমেশন, বা পিএইচপিতে এই ফাংশন ইউজ করলে আপনি যেখানেই এটাকে রান করতেছেন ওইটার কনফিগারেশন শো করবে। হ্যাঁ, লাইভ সার্ভারে যদি পিএইচপি ইনফো ইউজ করেন লাইভ সার্ভারের কনফিগারেশন শো করবে। হ্যাঁ, ডিজাইনের সাথে পিএইচপির কি সম্পর্ক? আমাকে জাস্ট বলেন, আপনি বলছেন একটা সাইট ডিজাইন করতেছে, ডিজাইন করতে গিয়ে তো পিএইচপি ইউজ করে না, এগুলো ডিজাইন শেষ। এখন আপনি এটাকে ডাইনামিক বা ডেভেলপমেন্টের পার্টে যাবেন, তারপরে আপনি পিএইচপি ইউজ করবেন। আর কেমনি ইউজ করবেন সেটা তো আস্তে আস্তে দেখতে পাচ্ছেন। আচ্ছা, এবার দেখেন, আমরা জাভাস্ক্রিপ্টে একটা নাম শুনছিলাম ভ্যারিয়েবল, মনে আছে? প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভ্যারিয়েবল বলে কিছু একটা আছে। আমরা জাভাস্ক্রিপ্টে ভ্যারিয়েবল লিখছিলাম এইভাবে, সাপোজ একটা ভ্যারিয়েবলের নাম দিই, ইকুয়াল দিয়ে এখানে একটা মানে কিছু একটা ভ্যালু দিই আমি এরকমই তো। তো ভ্যারিয়েবল কি জিনিস আরেকবার বুঝাই। আমরা ছোটবেলায় অঙ্ক করতাম, রহিমের যদি 10টা আম থাকে, জলিলের যদি 20টা আম থাকে, তাদের আমের সমষ্টি কত? কিংবা জলিলের আম থেকে রহিমের আম বাদ দিলে কতগুলো থাকে? আমার মাথায় ঢুকে না, জলিলের আম থেকে রহিমের আম কেমনে বাদ দিবে? দুজনের নাম তো দুই জায়গায়। আচ্ছা, যাই হোক, তো এখন আপনি মনে করেন লিখলেন যে রহিমের আম ইকুয়াল 10, জলিলের আম ইকুয়াল 20। আপনি যদি জিনিসগুলোকে যোগ করতে চান তাহলে এই যে আমি এভাবে লিখলাম রহিম ইকুয়াল 10, এগুলা কি অঙ্কের ভাষায় চলক, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভাষায় ভ্যারিয়েবল। চলকের ইংলিশে হচ্ছে ভ্যারিয়েবল, মানে বাম পাশে একটা নাম থাকবে, যে কোনো নাম, ওটার একটা ভ্যালু আমি সেট করবো, সেটা স্ট্রিংও হইতে পারে, সেটা ইন্টিজারও হইতে পারে, সেটা অ্যারেও হইতে পারে। আচ্ছা, তো পিএইচপিতে ভ্যারিয়েবল এভাবে ইউজ করে না, সিস্টেম এরকম, কিন্তু শুধুমাত্র ভ্যারিয়েবলের নামের আগে একটা ডলার দিতে হয়। পিএইচপি ডলার দেখেই বুঝে যে এটা একটা ভ্যারিয়েবল।
কি ইউজ করতে হয়? ডলার দিতে হয়। এবার আপনি একটা কাজ করেন, এবার ইকো করেন। সাপোজ আমি যদি এখানে 20কে ইকো করি তাহলে কি শো করবে? 20ই তো শো করবে। আমি যদি 20-এর জায়গায় 20, এই যে জলিল নামটাকে ইকো করে, জলিল ভ্যারিয়েবলটাকে ইকো করে, তখন কি করবে? সেম 20কেই কি শো করাবে। এই তো অবস্থা। আপনি একটা কাজ করেন, জলিল বিয়োগ রহিম লেখেন, জলিলের রাম থেকে রহিমের রাম বাদ দিব, কতগুলো থাকবে? 10টা থাকার কথা না? এই যে 10টা। আপনি যদি চান এখানে যোগ ইউজ করতে তাহলে কি 30। বুঝাতে পারছি ভ্যারিয়েবল কি কিভাবে ইউজ করে, শো করে কেমনে, বুঝছেন? ওকে, এটাকে যদি এখন প্রিন্ট করেন সেম সেম মানে জিনিস শো করবে, কোনো ডিফারেন্স নাই। আচ্ছা, তো এতটুকু কি আপাতত ক্লিয়ার? पास आके तेरे मैं बताऊं जितने पास तेरे का साले सब है वो बिकाओ आज चाटे तेरे पाँव कल वो देंगे तुझको खाओ खेले दोस्ती के दाव राइट नाउ तो बोले दोस्तों को कर पूरा फादा क्योंकि घोटे देते वो